শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস রঞ্জন সরকার। চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির পেং জিউবানের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, ফ্যাসিস্টের আমলে ১৫ বছর চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো রাখা সম্ভব হয়নি। বাংলাদেশের নির্বাচন নিয়ে দুপক্ষের আলোচনা হলেও চীনের কমিউনিস্ট পার্টি এ বিষয়ে জনগণের উপর আস্থা রাখতে চায় বলে জানান চীনা রাষ্ট্রদূত। শুক্রবার বাংলাদেশ সফরে আসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তারা। আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। Communist Party of China and the BNP work together to enhance our cooperation and to look after the next 50 years cooperation between us. So it is a very good discussion. ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে কেন পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বিধা দ্বন্দ্বে না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধীদের আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র উপদেষ্টার এপিএস-এর নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়াবহ। অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার নামে থাকা হয়রানিমূলক মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের 60 লাখ মামলা এখনও প্রত্যাহার হয়নি। জনগণের টাকা লুট করে সেই টাকায় আওয়ামী লীগ আবারও নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন রিজভী। সমাজের বিপদগামীদের কথায় বিভ্রান্ত হয়ে দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। নাহিদ ইসলামের মতো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রাজনীতিতে আসবেন, তবে এখনও দিনক্ষণ ভাবেননি। দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। নিজের সাবেক এপিএস নিয়ে বিতর্কের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, অভিযোগের তদন্ত করছে দুদক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্তের আগেই অপরাধী বলা হয়েছে। ব্যক্তিগত সম্পদের হিসেব না দেওয়া প্রসঙ্গে আসিফ বলেন, ছাত্র হওয়ায় তার টিন বা আয়কর ছিল না, এখন করা হয়েছে, সামনে হিসাব জমা দিবেন তিনি। বলেন, রাজনৈতিক দল হিসেবে তিনি এনসিপিতেই যুক্ত হচ্ছেন এমন ভাবার কোনো কারণ নেই। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় আর সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই হতে হবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় কথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে কমিশনকে। উচ্চ কক্ষ নিম্নকক্ষের প্রস্তাবও দেওয়া হয়েছে, তবে কাউন্সিলের আওতায় রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রস্তাব নিয়ে দ্বিমতের কথাও জানান দলের নায়েবে আমির। এর আগে সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান। যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিকিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি, আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার মধ্যে। শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। তার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপের মরদেহ সমাহিত করা হয় রোমের সেন্ট ব্যাসিলিকায়। শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। শ্রদ্ধা ও প্রার্থনার পর সমাহিত করার জন্য সেন্ট পিটার্স থেকে তার মরদেহ নেওয়া হয় ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে। এ সময় শবযাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা জানায় লাখ লাখ মানুষ। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর। এর আগে শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে শ্রদ্ধা বলে পোপ ফ্রান্সিসকে স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শেষকৃত্যে বিশ্বশান্তি ও মানবতার প্রতীক হিসেবে পোপের অবদানকে মূল্যায়ন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পোপ ফ্রান্সিসের সাথে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে সেটি আর সম্ভব হয়নি। এই জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন ডক্টর ইউনূস। দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন তিনি। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ANI। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা LOCর বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও। পাল্টাপাল্টে এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালেও দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। জুলাই ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া মোহাম্মদ জসিম হাওলাদারের কন্যা লামিয়া ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, কেন এই আত্মহত্যা? পরিবারের সদস্য এবং পুলিশের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? তার যে অভিযোগের জায়গাগুলো এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি, সেটি সে এই ধর্ষণের ঘটনা এবং এর মামলার এগেইনস্টে যে একজন আটক ছিলেন তার জামিনের খবর এবং একই সাথে অন্যান্য আসামিদের আটক না হওয়ার যে একটা হতাশা, সে হতাশায় ভুগছিলেন লামিয়া। এবং আজকে রাত 9টার পরে 9:30টার মাঝখানে এই সময়টির মধ্যে সে আত্মহননের চেষ্টা করবে এবং ফ্যানে পর্দা ঝুলিয়ে ওড়নায় সে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে স্থানীয়রা টের পাওয়ার পর তাকে বিভিন্নভাবে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং তখন পর্যন্ত তার জ্ঞান ছিল বলে আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং স্থানীয় যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে পারিবারিকভাবে এমনিতেই তারা কিন্তু বেশ হতাশায় ছিলেন এবং একই সাথে বলতে হবে যে এই ঘটনায় লামিয়া তার যে আত্মহননের পথ বেছে নিয়েছে, সেই আত্মহননের পথের কারণে তার মা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছেন। তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সাথে তার যে ছোট বোন রয়েছে, সেই ছোট বোনও বেশ অসুস্থ রয়েছেন। অর্থাৎ পরিবারের যারা মূল সদস্য রয়েছেন তারা কিন্তু এখন আসলে কথা বলার পর্যায়ে নেই। এইখানে আমরা একজন রয়েছেন জীবন, যিনি আসলে তার বাবার মৃত্যুর পর তার পরিবারের দেখভাল করেছেন এবং পরিবারের সাথে কথা বলেছেন। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। জীবন ভাই, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে শেষ সময়টিতে লামিয়া কোনো কথা বলেছিল কিনা অথবা ঘটনাটা কি ছিল? আপনি জানেন, জুলাই এক দফা আন্দোলন, ছাত্র জনতা সম্মিলিত আন্দোলন করে তার বাবা শহীদ হয়। সে একটা টমার মধ্যে ছিলেন। তারপরে পরিবারটা খুবই নিডি, স্বল্প আয়ের মানুষ ছিলেন। বাবা মরার পরে তাদের আয়ের উৎস ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি মনোয়ার হাসান জীবন আদাবর থানা, আমি তার পরিবারের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি।
দেখেছি। তো এই মেয়ে গত 18 তারিখে বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফিরের পথে দর্শন হয়। সেইখানে আপনারা জানেন সরাসরি তারেক রহমান নিজেই তার পরিবারের সাথে কথা বলেছে, বরিশাল জেলা বিএনপি এবং লামিয়ার চাচা মনি নিজেও একজন যুব দলের নিবেদিত নেতা এবং এই আন্দোলনে সেও ছিল, যেই কারণে এইখানে বিএনপি বরিশাল জেলা বিএনপি এবং তারেক রহমান ওদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের আইনজীবী একটা সেল আছে দিয়েছে। এই ঘটনাটা হয়েছে আমরা ওর মা যেটুকু বলার আগে বলেছিল যে একটা মেসেজ ছিল যে ছেলেটা গ্রেফতার হয়েছে, সে নাকি জামিনে এসেছে এবং এই মামলার অন্যরা আজও পর্যন্ত অ্যারেস্ট হয়নি, গ্রেফতার করেনি। সে ঘৃণায় কষ্ট, যার মা যখন রান্না করতে যায় রুম ভিতর থেকে আটকিয়ে দিয়ে সে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁসি দিয়েছে। ওই তার রুমের থেকে পাশেই আবার আপনার ওয়াশরুম, যেহেতু বাড়িটা টিন সেট বাড়ি, কেউ একজন জানালা দেখতে পেরে চিৎকার দিলে আশেপাশের লোকজন বাড়িটারা সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দরা ওই তালা ভেঙে তাকে বাইরে নিয়ে আসে, আইনা তারা এই পর্যন্ত হাসপাতালে নিয়ে আসে। একটা জিনিস প্রমাণিত। ধন্যবাদ। আমরা আসলে এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছিলাম এবং তারা যেটুকু জানিয়েছেন যে তাকে উদ্ধার করে নিয়ে আসার পরও তার জ্ঞান ছিল, যদিও হাসপাতালে আনার পরে তার মৃত্যু হয় এবং এইখানে যে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে। দেবাশিস, ধন্যবাদ শান্ত যুক্ত হবার জন্য। পিএসসি সংস্কার সহ 8 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় জড়ো হয় তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় দাবি আদায় না হলেও ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে নেয় তারা। যে আবেদগংরা আছে তাদেরকে এখন পর্যন্ত সেই পিএসসি থেকে সমূলে উৎপাটন করা হয়নি, এখনো তারা পিএসসির বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আমরা এখান থেকে বলে দিতে চাই তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের হচ্ছে এরকম রেল লাইন ব্লকেট, রাস্তা ব্লকেট না করলে আমাদের উচ্চমানের সরকার যা আছে তাদের কোনো বাধা না। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার বিকেলে এই আয়োজনে এনসিপির মিরপুর জোনের নেতাকর্মী ও জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার অংশ নেয়। বক্তারা বলেন, দায়িত্ব নেওয়ার 8 মাস পেরুলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। গণহত্যার দায়ে দ্রুত দলটির বিচারের দাবি জানান তারা। আরও বলেন, সংস্কার প্রক্রিয়া বিঘ্নিত করতে একটি দল নির্বাচনের দাবি জানাচ্ছে। সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে অভিযোগ করে এনসিপির নেতাকর্মীরা বলেন, যে কোনো অপতৎপরতা রুখতে মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সন্তান তো গেছে আমাগো, আপনাকে যায় নাই, তাইলে আপনারা এত তাড়াতাড়ি করেন কেন? আমাগো ছেলে বিচার হবে, এই দেশ সংস্কার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে, তাছাড়া কোনো নির্বাচন নাই। সংস্কার, বিচার, আওয়ামী লীগকে চিরতরে এই বাংলার জমিনে রাজনীতির যত কার্যক্রম সব নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। নিষিদ্ধ করতে এবং করতে হবে। নির্বাচনী লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলো যেন দলীয় কার্যক্রম করতে পারে, সেজন্য জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজে মাঠে দলীয় সমাবেশে এ আহ্বান জানান তিনি। রাশেদ খান বলেন, নির্বাচনের আগে অবশ্যই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার করতে হবে। এই নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন আজ হোক কাল হোক আপনাদেরকে তো দিতে হবে, সুতরাং কবে নির্বাচন করতে চান তার একটি স্পষ্ট ডেট, একটি তারিখ ঘোষণা করেন, তাহলে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা প্রস্তুতি নিতে পারবো। পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনী জোট ফোরামের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে বিজিএমইএ সদস্যদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবে যোগ দেন বিজিএমইএ এর ফোরামের নেতারা। এ সময় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-কে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নির্বাচনী জোট ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান। অনুষ্ঠানে যোগ দেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামও। ফোরামের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পটুয়াখালীর বাউফলে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন উপজেলার ইউএনও, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা। শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা। যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা কামনা করে সর্বস্তরের মানুষ। পরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া করা হয়। শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে ভিন্নধর্মী ট্র্যাশন শো। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের মিডিয়া স্টাডিজের জার্নালিজমের শিক্ষার্থীরা এই শোর আয়োজন করে। আয়োজকরা জানান, ট্র্যাশন শো শুধু ফ্যাশন নয়, বরং পরিবেশ সচেতনতা ও সৃষ্টিশীল প্রতিবাদের একটি ভাষা। শিক্ষার্থীরা পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে পোশাক তৈরি করে ফ্যাশনের মাধ্যমে প্রকাশ করে তাদের বার্তা। 48 জন অংশগ্রহণকারী পরিত্যক্ত ও অব্যবহৃত সামগ্রী ব্যবহার করে তৈরি করেছে অভিনব সব ডিজাইন। এবার শিক্ষার্থীরা তাদের পোশাক এবং আনুষঙ্গিক জিনিসে পরিবেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে গুজব, স্বাধীনতা, ফিলিস্তিনিদের উপর হওয়া নিষ্ঠুর চিত্র তুলে ধরেন। পরিবেশের উপর ফাস্ট ফ্যাশনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতনতা ও বিকল্প খুঁজে বের করাই ট্র্যাশন শোর মূল লক্ষ্য। বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার বিকেলে 1.25 ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল 5টা 5 মিনিটে মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা 35 মিনিটে বন্ধ থাকার পর সন্ধ্যা 6টা 50 মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানায়, মেট্রো রেলের ওভারহেড ক্যাটেনারি লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ে। যাত্রীরা জানান, মেট্রো রেলে প্রায়ই ত্রুটি দেখা দিচ্ছে। মেট্রো রেলের সার্বিক রক্ষণাবেক্ষণে আরও মনোযোগী হওয়ার আহ্বান তাদের। নিচে থেকে একজন থেকে জেনেছি, জিজ্ঞেস করেছি, পরে বলতেছে চালু হয়েছে, তাই চলে আসলাম। নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে যে মানুষ ঠিকভাবে অ্যানালগভাবে লাইনে দাঁড়ায় থাকবে ঘন্টার পর ঘন্টা। এই সামনের ভাই সকালেও নাকি একই অবস্থা দেখছে, আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে গরমের ভেতর। বিকালের মধ্যে ছিল 3:30 আমি আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, সেম কাহিনী। লালমনিরহাটের হাতীবান্ধায় বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে মশাল মিছিল করেছে বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন পরিষদ। রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এই মশাল মিছিল করে সংগঠনটি। এই সময় বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চলাচলের দাবি জানান বক্তারা। এছাড়া বিগত সময়ের কর্মসূচির পরেও দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় রোববার থেকে রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দেন বক্তারা। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক বিভিন্ন দল সহ শতাধিক মানুষ অংশ নেয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী ক্লাইমেট হোপ বাংলাদেশ 2025 সম্মেলন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তরুণদের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরতে আয়োজিত এই সম্মেলনে দেশের নানা প্রান্ত থেকে 1000 তরুণ অংশ নেন। যুব সংগঠন ইয়ুথ নেট, গ্লোবাল বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচ এবং গ্লোবাল ইয়ুথ চেঞ্জ মেকার্স এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ক্লাইমেট হ্যাকাথন সহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দলের জ্বালানি ও জলবায়ু কার্যক্রম বিষয়ক ফার্স্ট কাউন্সিলর অ্যাডউইন কোয়েকুপ, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন নায়কা মার্টিনেস ব্যাকস্ট্রোম, বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচের মডারেটর অধ্যাপক ডক্টর মফিজুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। অনুষ্ঠান শেষে সারা দেশ থেকে 600 জন অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে 13টা ক্যাটাগরিতে 26 জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। রাজুক উত্তরা মডেল কলেজের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী 2025 উদযাপন উপলক্ষে সারা দিনের অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়। সকালে পতাকা উত্তোলনের মধ্যে থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল ইসলাম। এরপর সারাদিন বিভিন্ন ইভেন্ট দিয়ে সাজানো ছিল। সন্ধ্যায় কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষবৃন্দ এবং কলেজের সাবেক শিক্ষকবৃন্দ। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।
নানা আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সায়েম সাইদ উদ্দিন আহমদ। বর্ণাঢ্য র্যালি শেষে বিশ্ব ভেটেরিনারি দিবসের কেক কাটেন অতিথিবৃন্দ। পরে একাডেমিক ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। সভায় বক্তারা প্রাণীর স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। রংপুরে ভ্যাপসা গরমের পর মুষলধারে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হয়েছে। শনিবার রাত 10:30 থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া প্রায় 15 মিনিট পর শুরু হয় তুমুল বৃষ্টি, সাথে কালবৈশাখী ঝড়। বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে ছেয়ে যায় পুরো নগরী। হঠাৎ বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা এবং আমের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত 11:10 পর্যন্ত চলে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই সময়ে 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 নটিক্যাল মাইল। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।